বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত নীরবতা আর উদ্বেগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকার খবর সামনে আসার পর প্রশ্নটি আরও গভীর হয়েছে। একজন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদ থেকে এই অনুপস্থিতি কোন বার্তা দিচ্ছে, আর এই শূন্যতার মধ্যে কে বা কারা কার্যত রাষ্ট্রের হাল ধরছেন? রাজনৈতিক মহল এবং বিশ্লেষকদের একাংশের আঙ্গুল উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দিকে, যার কাঁধে এখন বিশাল দায়িত্ব এবং অসীম ক্ষমতার যা অনুভূত হচ্ছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এই প্রসঙ্গে তার তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের সংসদের ইতিহাসে কোনোদিন কি প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন? তার দায়িত্ব কি আনুষ্ঠানিকভাবে অন্য কাউকে দেওয়া হয়েছে? রনির এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনে রাজনীতির এক ভয়াবহ অশনির সংকেত। তার মতে, নতুন সরকার যে ভিন্ন ধর্মী কিছু শুরু করেছে তা এই ঘটনাতে স্পষ্ট হয়ে ওঠে। রাজনীতি বিশ্লেষকদের একটি বড় অংশ এই পরিস্থিতিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, কাগজে কলমে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তিনি কার্যত হয়ে উঠেছেন একজন ডি ফ্যাক্টো বা অঘোষিত সরকার প্রধান। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে তিনি শেষ কথা বলছেন। উদাহরণস্বরূপ, জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যে বিশাল আইনি বিতর্ক চলছে সেটি মূলত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় হওয়া সত্ত্বেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। এমনকি জাতীয় পরিষদের শপথ গ্রহণ না করার পেছনেও যে কারিগর, তিনিও কিন্তু এই সালাউদ্দিন আহমেদ। পর্যবেক্ষকদের অভিমত, তিনি যেন একাই হয়ে উঠেছেন আইন, স্বরাষ্ট্র এবং সরকারের অলিখিত নীতি নির্ধারক। অবশ্য সালাউদ্দিন আহমেদ এই অসীম ক্ষমতা এবং দায়িত্ব এমনি এমনি পাননি। তার রাজনৈতিক ও প্রশাসনিক প্রোফাইল অত্যন্ত ভারী। সাবেক বিসিএস ক্যাডার আমলা, সাবেক প্রতিমন্ত্রী এবং অত্যন্ত জানো একজন রাজনীতিবিদ হিসেবে তিনি ইতিমধ্যে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আইনাঙ্গনে এবং সংবিধানের মারপ্যাচেও তার মেধার বিশাল দখল রয়েছে। কিন্তু দর্শক, আজ সবচেয়ে বড় এবং ভয়ের প্রশ্নটি হলো, তার এই অসামান্য মেধা এবং বর্তমানে অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার করছেন? তিনি কি জনগণের পক্ষে কাজ করছেন, নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরো জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপ্যাচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার বা সরকারের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করছেন, তাতেই তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে তিনি হয়তো জানেন কিভাবে রাষ্ট্রের কলকাঠি নাড়তে হয়, কিন্তু 5ই আগস্টের রক্ত স্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে 70% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে সেটা হয়তো তিনি বা তার দল ভুলে যাচ্ছেন। তারেক রহমানের অনুপস্থিতিতে তার এই ডি ফ্যাক্টো উত্থান এবং ক্ষমতার এই নগ্ন কেন্দ্রীকরণ আগামী দিনে সরকারকে এবং দেশকে কোন খাদের কিনারায় নিয়ে দাঁড় করায় সেটা এখন বড় দুশ্চিন্তার বিষয়। ক্ষমতার দম্ভ এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা কিভাবে একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে নজর দেওয়াই যথেষ্ট। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হলেও কাউকে চাকরি হারাতে হয়নি। অথচ আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় চিত্রটি ভিন্ন। প্রথম আলোর এক সাংবাদিক নিজের কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি এবং অশালীন নামের ফোল্ডারে সেভ করার অপরাধে চাকরি হারিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে শুধু গোয়িং অপশনে ক্লিক করার অপরাধে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন নগ্ন অপব্যবহার, তা কি বিএনপিতে নতুন কোনো ঘটনা? ইতিহাস বলে না। 2010 সালে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম দলীয়করণের নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে। 15 বছর আগে সেই কমেন্ট আজও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর মানে দাঁড়াচ্ছে বিএনপি অতীতেও খারাপ
খারাপ ছিল এবং আজ ক্ষমতায় এসে তারা প্রমাণ করছে যে তারা এখনো খারাপ হয়ে আছে। পার্থক্য শুধু মাত্রায়। স্বাধীনতার 54 বছরে পেরিয়ে এসে এতগুলো রক্তক্ষয়ী আন্দোলন এবং 5ই আগস্টের মতো একটি বিপ্লবের পরও এদেশের কোটি কোটি মানুষের বুকে আজ কেবল একটাই আক্ষেপ, আমরা আজ পর্যন্ত সত্যিকার অর্থে ভালো কাউকে ক্ষমতায় দেখতে পারিনি। এই আক্ষেপ আর হতাশার মৃত্যু থেকে বাংলাদেশ কবে বের হতে পারবে, নাকি এভাবেই অনন্তকাল ধরে মন্দের ভালো বেছে নেওয়ার এই নোংরা খেলাই আমাদের নিয়তি হয়ে থাকবে? সেই কঠিন প্রশ্নটি আজ দেশবাসীর সামনে অপেক্ষা করছে।